নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমি চলে এলাম আমার ইউটিউব চ্যানেল গল্পের ওটির একটি নতুন গল্পের রিভিউ নিয়ে। আজকে যে গল্পটির রিভিউ করতে চলেছি সেটি শ্রদ্ধেয় শ্রী অনীশ দেবের লেখা আধার প্রিয়া বলে একটি গল্প। এটি একটি তন্ত্রভিত্তিক গল্প। এই গল্পটি প্রথম প্রচারিত হয় থ্রিলারল্যান্ড বলে যে ইউটিউব চ্যানেল আছে তাতে। এই গল্পটি দুটি খণ্ডে প্রচারিত হয়েছে। প্রথম খণ্ডটির দৈর্ঘ্য 1 ঘন্টা 30 মিনিট, 1.5 ঘন্টা, আর দ্বিতীয়টির দৈর্ঘ্য প্রায় 45 মিনিট। তো টোটাল প্রায় ওভারঅল 2 ঘন্টার গল্পটার দৈর্ঘ্য। তো গল্পটিতে যে বিশেষত্ব হচ্ছে, যেটা আমার সবচেয়ে ভালো লেগেছে, সেটি হচ্ছে যে এক্স আরজে, আপনারা নাম শুনে থাকবেন আরজে দেবী, তার কণ্ঠ। যে গল্পের যে প্রধান চরিত্র যে লীলা বলে একটি মেয়ে, তার কণ্ঠে আরজে দেবীকে পাওয়া গেছে। তো ওনার কণ্ঠ খুবই অনবদ্য আমার লেগেছে। তাছাড়াও এই গল্পের ওভারঅল উপস্থাপনাও আমার খুব ভালো লেগেছে। তো গল্পটির সারাংশ এরকম যে গল্পটির প্রধান চরিত্র, গল্পটি একটি পুরনো দিনের ঘটনাকে বর্ণনা করছে। ঘটনাটা শুরু হচ্ছে 1974 সালের ডিসেম্বর মাসের একটি সন্ধেবেলায়। শ্যামবাজার পাঁচমাথার মোড়ে দেখা যাচ্ছে একটি 17-18 বছরের মেয়ে বিধ্বস্ত অবস্থায় রাস্তা দিয়ে হনহনিয়ে হেঁটে যাচ্ছেন রাস্তার ভিড় কাটিয়ে। সেই মেয়েটির নাম হলো লীলা। তো সে হেঁটে যাওয়ার তার কারণ হচ্ছে সে তার প্রেমিককে ফোন করতে চায়, তার সাথে একটি খুবই জরুরি কথা তার বলার আছে, তাই জন্য সে হনহনিয়ে হেঁটে যাচ্ছে। তো 1974 সালে আমরা সবাই জানি তখন মোবাইল ফোন বা অন্য কোনো ব্যবস্থা ছিল না। তখন ফোন করার একমাত্র রাস্তা বলতে পাবলিক বুথ। তো সে একটি পাবলিক বুথের খোঁজে যাচ্ছিল। তো শ্যামবাজার টেলিগ্রাম অফিস যেটা আছে সেখানে সে পাবলিক বুথের খোঁজ পেল এবং সেখান থেকে সে শুভদীপ তার প্রেমিককে ফোন করার চেষ্টা করলো, কিন্তু সে তার ফোন সেখানে লাগলো না, ফোন ডেড লাগলো। তাই সে তার পাশে আরেকটি বুথ ছিল, সেখান থেকে গিয়ে আরেকবার ফোন করার চেষ্টা করলো। সেখানে তার শেষ অবধি ফোনটা লাগলো, কিন্তু দুর্ভাগ্যবশত ফোনটা ধরলো তার শুভদীপের বাবা। তখন সে মিথ্যে কথা বলতে বাধ্য হলো। সে তার নিজের পরিচয় দিল শুভদীপের বন্ধুর দিদি হিসাবে। তখন তার বাবা শুভদীপকে ডেকে দিলে সে তার সাথে কথা বলার সুযোগ পায়। সে তার সমস্যার কথা শুভদীপকে জানায়, কিন্তু শুভদীপ তাতে কোনো কর্ণপাত করেন না, কোনো ভ্রুক্ষেপ করেন না, করে সেটাকে উড়িয়ে দেয়, হেলায় উড়িয়ে দেয়। এবং শুভদীপের সাথে দেখা করার জন্য অনুরোধ করলেও শুভদীপ তার সাথে দেখা করে না। এভাবে শুভদীপ সম্পূর্ণভাবে নিজেকে বিচ্ছিন্ন করে নেয় লীলার থেকে। লীলা এবং তার পরিবার এখানে কিন্তু খুবই একটি ধর্মপ্রাণ পরিবার হিসেবে দেখানো হয়েছে। লীলা নিজে এবং তার মা উভয় কিন্তু খুবই ঠাকুর দেবদেবী বিশ্বাসী, এবং লীলা খালি যখন তার সাথে এই ঘটনাটা ঘটে সে বারবার ঠাকুরকে ডাকছিল যে যাতে এই সমস্যার থেকে সে উদ্ধার পেতে পারে। সে মা কালীর মন্দিরে গিয়ে সেখানে গিয়ে প্রণাম করে এবং তাকেও তার মনের কথা জানায়, কিন্তু সেদিন কোনো মা ঠাকুর কিন্তু তার কথা শোনেননি। তো যে তাকে হতাশ হয়ে ফিরে আসতে হয়েছিল। তারপরে কিছুদিনের মধ্যেই তার মধ্যে প্রেগনেন্সির বা মাতৃত্বের সমস্ত লক্ষণই প্রকাশ পেতে থাকে এবং তার মা বাবা সবাই কিন্তু সেটা জেনে যায় যে সে সন্তান সম্ভবা। তার বাবা যে বিশেষ করে যে একজন উনি সদাগরি অফিসের বড় পদের ম্যানেজার, তিনি খুবই সম্ভ্রান্ত জীবনযাপন করেন। তার কাছে তার আত্মসম্মানটি খুবই গুরুত্বপূর্ণ। তাই জন্য সে যখন তার মেয়ের এই অবস্থার কথা জানতে পারে তিনি খুবই ভেঙে পড়েন এবং খুব অল্প দিনের মধ্যেই তিনি আত্মহত্যা করেন। তিনি এই অপমান সহ্য করতে না পারার ভয়ে তিনি আত্মহত্যা করেন এবং এইভাবে তার বাবা তাকে ছেড়ে চলে যায় লীলা। এবং এটি কিন্তু লীলার মনে আরও গভীর একটি ছায়া ফেলেছিল এই ঘটনাটা। সে কখনোই আশা করেনি যে তার বাবা তার এই দুরবস্থায় তাকে ছেড়ে এভাবে চলে যাবে, এভাবে সে পালিয়ে যাবে। সেই জন্য তার বাবার প্রতি একটি ক্ষোভ জন্মায় এবং তারপর থেকে সে আর তার মা একে অপরের সম্বল হয়ে থাকে। তার এক ভাই বোন ছিল ছোট, তারাও বড় হয়ে বিয়ে করে আলাদা হয়ে যায়। এখন তার সম্বল বলতে তার মা। তো এই ঘটনাটার পরে 20টা বছর কেটে গেছে। এখন সে একজন প্রফেশনাল জ্যোতিষ বা তান্ত্রিক বলতে পারেন। যেমনি এখনকার দিনে বিভিন্ন তান্ত্রিক হয় যারা বশীকরণ এবং বিভিন্নভাবে মানুষের সাহায্য করে বা মানুষ যার প্রফেশনই সেটা, তো সেমনি একজন জ্যোতিষ বা তান্ত্রিকে সে পরিণত হয়। সে একজন গৃহী সন্ন্যাসীর সাথে তার কালক্রমে দেখা হয়েছিল, ভাগ্যক্রমে তার দেখা হয়েছিল এবং তার কাছেই সে তন্ত্র শিক্ষা লাভ করে এবং এখন সেই তন্ত্রবিদ্যায় তার প্রফেশনে পরিণত হয়েছে। এইভাবে দিন
চলছিল ভালোভাবেই, কিন্তু হঠাৎ করে আবার কালের নিয়মে একদিন শুভদীপের সাথে 20 বছর পরে আবার তার দেখা হয়ে যায়। এই শুভদীপ কিন্তু এখনও সেই একই রকম আছে, সে চেহারার দিক থেকে বলুন বা চরিত্রের দিক থেকে বলুন, শুভদীপ সেই একই রকম আছে। তখন সে আবার লীলাকে নতুন করে পাওয়ার জন্য তার মনে কামনা জাগে, কিন্তু লীলা এই সুযোগ ছাড়েনি। সে তার বদলা নেওয়ার জন্য সে প্রস্তুত ছিল এবং সে তখনই তার প্রধান যে তন্ত্রবিদ্যা তা প্রয়োগ করে শুভদীপের উপরে। এবং শুভদীপের কি হলো, সে কি আদৌ তাকে তন্ত্রবিদ্যা প্রয়োগ করতে পেরেছিল নাকি তার কি ফল হলো, সেটা জানতে হলে কিন্তু আপনাকে গল্পটা পুরো শুনতে হবে। তো গল্পের দুটো পর্বের লিঙ্কই আমি ডেসক্রিপশানে দিয়ে দিচ্ছি। তো গল্পটা আমার ভালো লেগেছে। তো এবার যেটা আসছি যে প্রেজেন্টেশনের উপরে বা গল্পের যে অডিও স্টোরির যে রূপ, আমি তো এতক্ষণ গল্পের সারাংশটা বললাম। অডিও স্টোরির রূপ যদি আমরা দেখি, উপস্থাপনায় আমি খুবই ভালো লেগেছে, যে বিশেষ করে যে আর যে দেবীর কণ্ঠ আমি 10-এ 9 দেবো, উপস্থাপনায় কণ্ঠে আমি ওনাকে 10-এ 10 দেবো। বিশেষ করে উনি যে মন্ত্র উচ্চারণ করেছেন, যে তন্ত্রবিদ্যার বিভিন্ন মন্ত্র বা বিভিন্ন ওনার যে ডায়লগ থ্রোয়িং, সেটাতে আমি তার জন্য ওনাকে আমি 10-এ 10 দেবো। তাছাড়াও যে ডিটেলিং এখানে বলা হয়েছে, যে সময় উপযোগী যে ডিটেলিং, শ্যামবাজার পাঁচমাথার মোড়ের যে বর্ণনা, সেখানকার দোকানপাট, লটারির দোকানের বর্ণনা, ছোট ছোট লটারির দোকান যেগুলো ছিল 1974 সালে এবং 20 বছর পরেও যে পরিবর্তন হয়েছে। তো যে এই ছোট ছোট ডিটেলিং বা তন্ত্রক্রিয়ার যে বিভিন্ন ডিটেলিংয়ের কথা এখানে বলা হয়েছে, মন্ত্র উচ্চারণের ডিটেলিংয়ের কথা বলা হয়েছে, এই ওভারঅল ডিটেলিংয়ের জন্য কিন্তু আমি ওনাকে 10-এ 10 দেবো এই গল্পের ডিটেলিংয়ে। তাছাড়াও পোস্টার ডিজাইনটিও আমার খুব ভালো লেগেছে। এটি যে লীলা বলে যে মেয়েটির চরিত্র এখানে বর্ণনা হয়েছে, তার চেহারার সাথে কিন্তু এই পোস্টার ডিজাইনটা একদম মিলে যাচ্ছে এবং এর জন্যও আমি একে 10-এ 9 দেবো। তাছাড়া ব্যাকগ্রাউন্ড মিউজিকেও আমি 10-এ 8 দেবো। তো ওভারঅল গল্পটি আমার সত্যি বলতে গেলে অনেস্ট রিভিউ, খুব ভালো লেগেছে। তো আমি গল্পটিকে আমি 10-এ 9.5 দেবো। আর গল্পটির ভালো লাগার আমার একটি ব্যক্তিগত আরেকটি কারণ, যেটা হলো যে গল্পের সরলতা, সিম্পলিসিটি। আজকের দিনে হয়তো আমরা অনেক তন্ত্রভিত্তিক গল্প শুনি, যেখানে অনেক ইতিহাস, সায়েন্স ফিকশন, অনেক জিনিসের মিশেল থাকে, ব্যাপারটা অনেক জটিল হয়। কিন্তু শ্রদ্ধেয় অনীশ দেব গল্পটিকে কিন্তু একদম সরলভাবে একটি সরল রেখায় নিয়ে গেছেন। এক্ষেত্রে কিন্তু অন্য জিনিসের ইতিহাস বা সায়েন্সের কোনো মিশেল নেই। এটি একটি নিপাট তন্ত্রভিত্তিক গল্প এবং একটি ভালোবাসা এবং একটি রিভেঞ্জের গল্প। তো আমার তো গল্পটা খুবই ভালো লেগেছে। আশা করছি আপনারা শুনলে আপনাদেরও গল্পটা ভালো লাগবে। তো গল্পটা শুনে কেমন লাগলো আমাকে জানাতে ভুলবেন না। আমার রিভিউয়ের সাথে আপনার মতবাদ কতটা মিলছে সেটাও জানাবেন। তাছাড়া এই ধরনের আরও অনেক গল্পের রিভিউ যদি আপনারা শুনতে চান, তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আমার ভিডিওগুলিকে লাইক করবেন, শেয়ার করবেন। তো খুব তাড়াতাড়ি দেখা হবে নতুন একটি ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন। নমস্কার।